এবার আমরা দেখব 61-এর এই প্রশ্ন আছে সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপাল নিয়োগ সম্পর্কে উল্লেখ আছে? 122 নম্বর, 155 নম্বর, 165 নম্বর, 175 নম্বর। তো এর সঠিক উত্তর কি হবে? তো এখানে সুন্দর একটি প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক 155 নম্বর ধারায় কিন্তু রাজ্যপাল নিয়োগ সম্পর্কে উল্লেখ আছে। ধারায় 155 বলা হয়েছে রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা নিযুক্ত হন। রাজ্য বিধানসভা বা যেসব রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেখানে বিধানসভা ও বিধান পরিষদ যৌথ অধিবেশনে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে কিন্তু সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা 4 জনের একটি প্যানেল থেকে রাজ্যপালকে বেছে নেবেন। চূড়ান্ত সিলমোহর দেবেন দেশের রাষ্ট্রপতি, তার অধীনে নিযুক্ত হবেন রাজ্যপাল। এই সকল ভোটাভুটি গোপনীয় ব্যালট দ্বারা হবে। 30 এবং 31 মে 1949 সালে এই ধারার উপর বিতর্ক হয়। বিতর্কের দুটি বক্তব্য ছিল, একটিতে রাজ্যপাল নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল এবং অন্যটিতে মনোনয়ন পদ্ধতি। নির্বাচন বা মনোনয়ন কীভাবে রাজ্যপালকে বেছে নেওয়া উচিত তা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। অনেক বিতর্ক এবং বিবেচনার পর ধারাটি 31 মে 1949 সালে কার্যকর হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর সঠিক উত্তর হবে বিদ্যাক 155 নম্বর ধারা। 62 দাগের প্রশ্ন আছে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গা দাস আর দিশপুর। তো একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্য হলেন, এখানে এর সঠিক উত্তর হবে যামিনী রেড্ডি। যামিনী রেড্ডি ছিলেন কিন্তু একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। বিখ্যাত কুচিপুড়ি নৃত্য যুগল রাজা এবং রাধা রেড্ডির কন্যা কিন্তু এই যামিনী রেড্ডি। যামিনী রেড্ডি এটি কিভাবে আপনি মনে রাখতে পারেন? আমি যেভাবে মনে রাখতাম, বাড়ির পাশেই অবস্থিত যামিনী সম্পর্কে একটি আত্মীয় হয়, তো আমি সেভাবে ওনাকে একটা কথা বলতাম যে যামিনী তুমি কি অন্ধকুচি দেখেছো? অন্ধকুচি দেখেছো? যামিনী অন্ধকুচি দেখেছো? কুচি দেখেছো? আমি কিন্তু এইভাবে মনে রাখতাম। তাই আপনাদের বলছি, যামিনী অন্ধকুচি দেখেছো? যামিনী মানে যামিনী রেড্ডি, অন্ধ মানে অন্ধ্রপ্রদেশের নৃত্য এই কুচিপুড়ি নৃত্য, আর কুচি মানে কুচিপুড়ি নৃত্য। তো যামিনী রেড্ডির সাথে সাথে আপনাদের আরও একটা কথা আপনাকে মনে করে দিই, পদ্মজা রেড্ডি ইনিও কিন্তু একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। ইনি 2022 সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পান। 2022 সালে পদ্মজা রেড্ডি ইনি কিন্তু কুচিপুড়ি নৃত্যশিল্পী। কুচিপুড়ি ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রধান 8টি নৃত্যশৈলীর একটি। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি গ্রামে এই নাচের উৎপত্তি। এর পোশাক ও আদব কায়দার সঙ্গে ভারতনাট্যমের কিছু মিল আছে। শোভা নাইডু ছিলেন ভারতের অগ্রগণ্য কুচিপুড়ি নৃত্যশিল্পী। ভাবনা রেড্ডি ইনি হলেন একজন ভারতীয় শাস্ত্রীয় কুচিপুড়ি নৃত্যশিল্পী, গায়ক, গীতিকার এবং গুরু ও শিক্ষক। তো যামিনী রেড্ডির সাথে সাথে পদ্মজা রেড্ডি আমরা নাম জানলাম নৃত্যশিল্পী, আর এখন নাম জানলাম ভাবনা রেড্ডি ও শোভা নাইডু। এই 4 জনের নাম কিন্তু কুচিপুড়ি নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 63-এর এই প্রশ্ন আছে আরবি সম্মত কে প্রচলন করেন? হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো এর সঠিক উত্তর হচ্ছে আরবি সম্মত প্রচলন করেন কিন্তু ঔরঙ্গজেব, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। 64 দাগের প্রশ্ন আছে আকাশকে নীল দেখায় যার উপস্থিতির জন্য সেটি হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা, নাইট্রোজেন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ধূলিকণার জন্য কিন্তু আকাশকে নীল দেখায়। এখন প্রশ্ন হচ্ছে আকাশকে নীল দেখায় ধূলিকণার জন্য কিভাবে? তো নীল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়, যার জন্য আমরা কিন্তু নীলটা ভালোভাবে দেখতে পারি। তো এখন নীল আলো সম্পর্কে যদি আমরা একটু দেখি তাহলে বলতে পারবো নীল আলো অন্যান্য রঙের চেয়ে কিন্তু অধিক বিক্ষিপ্ত হয়, কারণ এটি ছোট ও ক্ষুদ্র তরঙ্গ হিসাবে চারিপাশে ঘুরে বেড়ায়, মানে এটা ভ্রমণ করে, চারিদিকে ভ্রমণ করে। এই কারণেই কিন্তু আমরা বেশিরভাগ সময় একটি নীল আকাশ দেখতে পাই। তো এখন প্রশ্ন হচ্ছে ধূলিকণা কীভাবে দেয়? সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় এবং বাতাসের সমস্ত গ্যাস এবং কণার দ্বারা সমস্ত দিকে ছড়িয়ে পড়ে। নীল আলো অন্যান্য রঙের চেয়ে অধিক বিক্ষিপ্ত হওয়ার কারণ এটা ছোট ক্ষুদ্র তরঙ্গ হিসাবে ভ্রমণ করে। এই কারণেই আমরা বেশিরভাগ সময় একটি নীল আকাশ দেখতে পাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আকাশকে নীল দেখা যায় যার উপস্থিতির জন্য, সেটা হচ্ছে ধূলিকণার জন্য। এবার 65-এর প্রশ্ন দেখুন, সিপাহী বিদ্রোহ কোন সালে শেষ হয়? 1888, 1862, 1858 আর 1874। তো সিপাহী বিদ্রোহ 1857 সালে শুরু হয়, 1858 সালে শেষ হয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। সিপাহী বিদ্রোহ
যার অন্য নাম ভারতীয় বিদ্রোহ। 1857 সালে 10ই মে মিরাটে ভারতীয় বিদ্রোহ শুরু হয় এবং 1858 সালে 20শে জুন গোয়ালিয়রে সেই যুদ্ধ শেষ হয়। এই বিদ্রোহ দিল্লি, আগ্রা, কানপুর এবং লখনৌতে ছড়িয়ে পড়ে। এই সিপাহী বিদ্রোহ ছিল 1857 সালে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সহিংস এবং অত্যন্ত রক্তক্ষয়ী বিদ্রোহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সিপাহী বিদ্রোহের কিন্তু অন্য নাম কিন্তু ভারতীয় বিদ্রোহ। চলে যাব 66 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের দক্ষিণের শেষ প্রান্তটির নাম কি? তো ভারতের দক্ষিণ প্রান্তের শেষ প্রান্তটির নাম কি? অপশন আছে কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, অপশন আছে কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, লাক্ষাদ্বীপ, পোর্ট ব্লেয়ার। তো এর সঠিক উত্তর হবে বিদ্যাক, ইন্দিরা পয়েন্ট। বিদ্যাক হবে সঠিক উত্তর। 67 দাগের প্রশ্ন আছে অডিটর জেনারেল নিয়োগ করেন কে? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। তো অডিটর জেনারেল নিয়োগ করেন কিন্তু অডিটর জেনারেল নিয়োগ করেন কে? তাই এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, রাষ্ট্রপতি কিন্তু অডিটর জেনারেল নিয়োগ করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 68 দাগের প্রশ্নে। 68 দাগের প্রশ্ন আছে চুখা নামক জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভুটানে, বাংলাদেশে, নেপালে, চীনে। তো চুখা নামক জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ভুটানে এই চুখা জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আমরা চলে যাবো 69 দাগের প্রশ্নে। তো ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774, 1874, 1674, 1974। তো দেখুন এখানে কিন্তু যেটা আছে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এই যে সালগুলো দেওয়া আছে তৎকালীন সালের মধ্যে কিন্তু 1774 এর সঠিক উত্তর হবে, এর দাগ হবে সঠিক উত্তর 1774 সালে। এটা কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় যেটা কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সেটা 1774 সালে। এটা কিন্তু দিল্লিতে না, এটা কিন্তু কলকাতায় প্রথম সেই ইংরেজদের আমলে 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এই সুপ্রিম কোর্ট যখন 1774 সালে কলকাতাতে যে ফোর্ট উইলিয়ামে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সেটি কিন্তু 1774 সালে এবং এর প্রধান বিচারপতি ছিলেন কিন্তু স্যার এলিজা ইম্পে। এছাড়াও 1774 সালে এটা কিন্তু আপনার কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এবার আমরা একটু দেখে নেব এই সুপ্রিম কোর্ট সম্পর্কে। ভারতের সুপ্রিম কোর্ট হলো সর্বোচ্চ ন্যায়ালয় এবং বিচারিক পর্যালোচনার ক্ষমতাসহ সর্বোচ্চ সাংবিধানিক আদালত, যা ভারতীয় সংবিধানের আওতায় সকল আপিলের জন্য চূড়ান্ত আদালত। এটি 1950 সালে 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং এটি নয়াদিল্লির তিলক মার্গে কিন্তু এটি অবস্থিত। 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়, আর সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয় দিল্লির তিলক মার্গে কিন্তু এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালে 26শে জানুয়ারি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এবং ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত আরও 33 জন বিচারক রয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের এবং এশিয়ার প্রথম মহিলা বিচারক ছিলেন কিন্তু ফতিমা বিবি, যিনি 1959 সালে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন। ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন স্যার হরিলাল জেকি সুন্দাস কানিয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত হয় 1774 সালে। এটা কিন্তু সেই কলকাতায় যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সেটির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, এর দাগ হবে সঠিক উত্তর। এবার 70 দাগের প্রশ্ন দেখুন, কোনটি সর্বোচ্চ শৃঙ্গ হলো মহেন্দ্রগিরি? তো এখানে অপশন আছে সাতপুরা পর্বত, হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত। তো এর সঠিক উত্তর কী হবে? কোনটি সর্বোচ্চ শৃঙ্গ? মহেন্দ্রগিরি। তো এখানে এর সঠিক উত্তর হবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে মহেন্দ্রগিরি। তবে এখানে একটা প্রশ্ন দ্বিমত আছে, বর্তমানে কিন্তু পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি নয়, কারণ 2011 সালের পর থেকে আমরা এই মহেন্দ্রগিরির জায়গায় পাচ্ছি জিন্দা গাদা। যদিও এখানে প্রশ্ন আছে যে কোনটি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, তো এখানে অপশানগুলোর মধ্যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গর নাম মহেন্দ্রগিরি, কিন্তু বর্তমানে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে জিন্দাগাদা। এখন এই মহেন্দ্রগিরিটা কোথায় অবস্থিত? মহেন্দ্রগিরিটা হচ্ছে উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত। উড়িষ্যার গজপতি জেলায় এই মহেন্দ্রগিরি অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 1501 মিটার। মহেন্দ্রগিরির উচ্চতা 1501 মিটার। আর এই জিন্দাগাদা এটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
অন্ধ্রপ্রদেশের জিন্দাগাদা অবস্থিত, এর উচ্চতা কত? 1690 মিটার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বর্তমানে কিন্তু পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি নয়, 2011 সালের আগে পর্যন্ত কিন্তু পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ছিল মহেন্দ্রগিরি। এখন পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গর নাম হয়েছে জিন্দাগাদা। যদিও এখানে প্রশ্ন মহেন্দ্রগিরি উল্লেখ করে দিয়েছে, তাই আপনাকে এখানে বলতে হবে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। তো যদি আপনাকে অপশান ধরে বলতো, যদি এখানে আপনার বলতো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন দুটো অপশান দেওয়া থাকলে আপনাকে জিন্দাগাদা ঠিক উত্তর করতে হতো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রশ্নটা সম্পর্কে কিন্তু আগেও আমরা আলোচনা করেছি। 70 দাগের প্রশ্নের পরে আমরা চলে যাবো 71 দাগের প্রশ্নে। তো এই 70 দাগ পর্যন্ত ছিল কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন। তো আমরা এবার এই প্র্যাকটিস সেট থেকে অঙ্কের প্রশ্নের সমাধান করব। প্রশ্ন আছে 28 সেমি লম্বা একটি নল তৈরি করতে 1496 ঘন সেমি ধাতু লাগে। নলের অন্তঃব্যাসার্ধ 8 সেমি হলে বহির্ব্যাসার্ধ কত সেমি? তো আমরা এখানে মনে করব বহির্ব্যাসার্ধ 8 সেমি। এখন এখান থেকে আমরা সহজেই কি করব, এর সূত্র বার করব। যেহেতু এখানে আয়তনের সূত্র দেওয়া আছে, তাই আমরা এটা কিভাবে এটাকে আমরা সমাধান করব। তো আপনারা ধরুন মনে করুন চোঙটা এরকম হয়, এই যে নলটা এরকম হয় ধরুন। এবারে আপনার এই নলের মধ্যে একটা অন্তঃব্যাসার্ধ থাকে আর একটা বহির্ব্যাসার্ধ থাকে। এরকমভাবে বহির্ব্যাসার্ধ থাকে একটা, আর একটা অন্তঃব্যাসার্ধ থাকে। তো সেটাই কিন্তু এখানে বলেছে। তো এইখানে বলছে বহির্ব্যাসার্ধ কত সেমি, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা কত সেমি, সেটা আপনাকে বার করতে হবে। তো আমি কি করব, আমি মূলটার থেকে ছোটটা বাদ দেব, দিলে আমার এখান থেকে এটা বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার মানে এখানে আর কত, বড়টার আর কত, বড়টার আর অর্থাৎ হচ্ছে বহির্ব্যাসার্ধ বার করতে হবে। তো বড়টার আর হচ্ছে 8 সেমি ধরেছি, ব্যাসার্ধ 8 সেমি ধরেছি, তাহলে পাই আর স্কোয়ার হয়ে যাবে। আর এইচ কত, এইচ হচ্ছে 28 সেমি, তো আমি এখানে 28 দেবো, বিয়োগ পাই আর স্কোয়ার মানে কোন আর স্কোয়ার, এটা ছোটোটার আর স্কোয়ার 8, অন্তঃব্যাসার্ধ 8 সেমি আছে। তাহলে এখানে কি করব, 8 স্কোয়ার আর ইন্টু কত, লম্বা হচ্ছে 28 সেমি, তো আমি 28 দিয়ে দেবো এখানে। তো পাই আর স্কোয়ার এইচটা অর্থাৎ লম্বা। তো এখানে এই আয়তনের সূত্র বিয়োগ করলে বিয়োগফল কত পাবো, 1496 ঘন সেমি। তো আমি এটা দিয়ে দেবো 1496। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখান থেকে আমরা কমন নেব কি, পাইটা কমন নিতে পারি। এই 28 আছে আর এই পাই কমন নেব। তো এখানে পাই কমন নিচ্ছি। পাই মানে কি, পাই মানে আপনার 22/7। এই দুটো পায়ের মধ্যে পাই কমন নিলি পাই মানে 22/7 হয়। তো এই 22/7 দিলাম, আর 28টা কমন নেব, 3 × 28। এই দুটো কমন নেওয়ার পরে এখানে রাখবো আর স্কোয়ার মাইনাস এইখানে 8 × 8 = 64। এইটা সমান 1496। এই 28 আর এই 7 কাটলে 4 × 7 = 28, 4 × 22 = 88। তো আর স্কোয়ার মাইনাস 64 সমান 1496। আর এই যে 4 × 22 = 88 এর নিচে চলে যায়। তো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হয়ে যাবে এখানে 17। এখন এগুলো সব বা হয়, তো তারপরে আপনি বাদি এখানে আর স্কোয়ার সমান এখানে 17, আর এই মাইনাসটা ওই সাইডে গেলে প্লাস 64 হয়। তো 64 আর 17 যদি আমরা যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 81। আর আর সমান তখন কি হবে, এই 81-র মাথায় রুট হয় আর এটা সমান 9 হয়। তো এর সঠিক উত্তর হবে 9 সেমি। 3 সিদ্ধাক হবে সঠিক উত্তর। 71 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক 9 সেমি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার 72 দাগের অঙ্ক আছে, অঙ্কটা দেখ। তো এবার 72 দাগের অঙ্কটা দেখব। 72 দাগের অঙ্ক আছে, একটি তাঁবুতে 11 জনের জায়গা দরকার, যাতে জনাপতি ভূমিতে 4 বর্গমিটার এবং শ্বাস গ্রহণের জন্য 20 ঘনমিটার স্থান থাকে। তাঁবুর উচ্চতা কত মিটার? তো আপনি এখানে তাঁবুর উচ্চতা মনে করুন 8 মিটার। তো এখানে ভালো করে বুঝবেন, এর আয়তনটা বার করতে হবে। তো এখানে তাঁবুর আয়তনটা কি আছে, তাঁবুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু তাঁবুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এই যে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। যেহেতু একটি তাঁবু, তা বৃত্তকার তাঁবু, সেই হিসাবে এখানে পাই আর স্কোয়ারটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো এখানে পাই আর স্কোয়ারটা আপনি কি ধরবেন, মানে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে। তো দেখুন 11 জনের জায়গা দরকার,
আর তার জন্য প্রতি ভূমিতে 4 বর্গমিটার সাজ গ্রহণের জন্য 20 ঘনমিটার স্থান দরকার। তো 11 জনের জায়গা 4 বর্গমিটার করে দরকার। তাহলে এখানে পায়ের স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? তো এটা সমান সমান লিখতে পারি 1/3 গুণ 11 গুণ 4 ইন্টু কিন্তু এই যে এইচ দিলাম। এটা সমান সমান কি লিখবেন? এটা সমান সমান লিখবেন এই যে 20 ঘনমিটার বায়ুর প্রয়োজন, তো 20 দিলেন। আর কজন মানুষ? 11 জন মানুষ, তো এখানে আপনি একটু 11 করে দিলেন। ব্যাস, এই আয়তন আর এই আয়তন সমান হয়ে গেল। এবার এখান থেকে এইচের মানটা আমরা বার করব। কীভাবে বার করব? এই 20 গুণ 11 যেমন আছে তেমন থাকলো, আর এই 3টা উপরে গুণ হয়ে যায়, গুণ দিলাম 3, আর এই 4টা নিচে গুণ হয়ে গেল, এই 11টাও নিচে গুণ হয়ে গেল, তো 11 গুণ 4। তো এখান থেকে এইটা এই 11 কাটলাম, আর এই 4 আর এই 20 কাটলে হয়ে যায় 5। তো এটা সমান সমান 15। তো এখানে 15, তাঁবুর উচ্চতা কত? তাঁবুর উচ্চতা এই ধরেছিলাম, তো এই সমান সমান আমরা বার করলাম 15। তাহলে 15 মিটার তাঁবুর উচ্চতা, অর্থাৎ ডি হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।